বাংলাদেশের নাগরিক কিন্তু ভোটার হচ্ছেন ভারতের। আর এই ছবি দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। বাংলাদেশের নাগরিকের নাম উঠে গিয়েছে গোয়ালপুকুরের ভোটার তালিকায়। বুথ লেভেল অফিসার বলছেন তিনি কিচ্ছু জানেন না। নাগরিক বাংলাদেশের কিন্তু ভোটার ভারতের। এক হাতে বাংলাদেশের পাসপোর্ট, অন্য হাতে ভারতের ভোটার কার্ড। অভিযোগ, চিকিৎসার জন্য বৈধভাবে পশ্চিমবঙ্গে এসে এভাবেই অবৈধভাবে ভোটার কার্ড বানানো হয়ে গেছে। বাংলাদেশের নাগরিকের নাম উঠে গেছে গোয়ালপুকুরের ভোটার তালিকায়। ওনার সাথে তো আমার অনেক দিন হয় যোগাযোগ নেই, ওইটা কিভাবে করছিল এটা আমার বলতে পারবো না স্যার। মঙ্গলবার ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় গোয়ালপুকুরের বাসিন্দা এক দম্পতিকে ঘিরে সন্দেহ হয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা FRRO আধিকারিকদের। দম্পতির নাম কৃষ্ণকান্ত বাইন ও শিল্পী মণ্ডল। FRROর পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়েছে কৃষ্ণকান্তর পাসপোর্ট বাংলাদেশের, কিন্তু তার কাছে রয়েছে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। কৃষ্ণকান্ত স্ত্রীরও পাসপোর্ট বাংলাদেশের, কিন্তু তার কাছেও রয়েছে আধার কার্ড। যার কাছে বাংলাদেশের পাসপোর্ট, তার নাম উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ভোটার তালিকায় উঠল কি করে? উত্তর নেই ভোটার তালিকায় যিনি নাম তোলেন বা বাদ দেন সেই বুথ লেভেল অফিসারের কাছেও। এটা তো আমি জানতাম না স্যার, জানি না আমি। আর এ যে কবে উঠছে নাম ভোটার লিস্টে আমি বলতে পারবো না স্যার। লোকসভার পরে যদি কেউ ভোট না দেয় সেটাও আমাদের ছানবিন করা হয়। ইভেন এক বছর ছানবিনও করা হয়েছিল যে কে কে ভোট দেয়নি এই লিস্টটা করো। আমরা সেইভাবে ভোটও আমরা পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও যে এই নামটা থেকে গেছে এটা স্যার আমিও বুঝতে পারছি না। পরিচয়পত্রগুলি বাতিল করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দিয়েছে কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। চিঠিতে বলা হয়েছে, এটা স্পষ্ট হয়েছে যাত্রী এবং তার পরিবারের সদস্যরা জালিয়াতি করে ভারতীয় নথি তৈরি করেছিলেন। সূত্রের খবর, চিঠি পাওয়ার পরই অভিযুক্তদের ভারতীয় পরিচয়পত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সুদীপ চক্রবর্তী, রুমা পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। একদিকে বিএলও উত্তর দিতে পারছেন না বাংলাদেশের নাগরিক তিনি কিভাবে ভারতীয় ভোটার তালিকায় তার নাম চলে এলো, আবার কোথাও একেবারে বাংলা ভাষা বলার জন্য হেনস্থা, আটক। কেউ কোচবিহার থেকে গুরগাঁও গিয়েছেন পরিযায়ী শ্রমিকের কাজে, কেউ রাজমিস্ত্রির কাজে নদিয়া থেকে দিল্লিতে গিয়েছেন। পরিবার অভিযোগ করছে শুধু বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদেরকে আটকে রাখা হয়েছে। এবার কোচবিহারের বাসিন্দাকে আটকে রাখার অভিযোগ উঠল হরিয়ানার গুরুগ্রাম পুলিশের বিরুদ্ধে। প্রায় 1 বছর ধরে গুরুগ্রামে থাকেন শীতলকুচির বাসিন্দা হালাল মিয়া। পরিবারের অভিযোগ, গত 19শে জুলাই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরিচয়পত্র দেখানোর পরও বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়। বাংলা বলে দেখি ধরে নিয়ে গেছি। আধার কার্ড, ভোটের ফটো, রেশন কার্ড, বাপের ছবি অনেক কিছু দিয়ে নাকি, তাও দেয় না। কি কারণে দেয় না? আমার ছেলে চাই, আমার ছেলে নাগবে। আমরা এই দেশের নাগরিক, আমাদের 14 সিঁড়ি হজম হয়েছে, আর সেই মানসিক কয় বলে বাংলাদেশে। একইভাবে মালদার বাংলাভাষী 8 জন পরিযায়ী শ্রমিককেও আটক করে বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামের পুলিশ। চাঁচল 1 ও 2 নম্বর ব্লকের 8 জন শ্রমিককে আটকে রাখা হয় বলে অভিযোগ, যদিও বুধবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে পরিবারের তরফে। এখন ওখানেই আছে, ভাড়া বাড়িতেই আছে, এখন ভালোই আছে, খুশি আছে। এরই মধ্যে এবার দিল্লিতে বাংলাদেশি সন্দেহে নবদ্বীপের 2 জন শ্রমিককে আটক করা হয়েছে বলে অভিযোগ। নবদ্বীপের তিয়রখলি কুলতলা এলাকার বাসিন্দা শান্তি শেখ এবং কাজিল শেখ 3 মাস আগে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে যান 2 জন। পরশু দিনটা জানতে পারলাম যে ওখানে ওকে ওর কোনো ডকুমেন্টস নেই বলে ওখানে আটকে রেখে দিয়েছে। খোঁজ নিতে এসেছিল, এখানে পুলিশ এসেছিল, এসে আমাকে শুধলো যে কি হয়েছে। আমি জন্ম সার্টিফিকেট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, ভোটার কার্ড দিয়েছি, আমার ছেলে বাড়ি আমার চাই। দিকে দিকে যখন এই উদ্বেগের ছবি, তখন হরিয়ানায় আটক পলাশিপাড়ার এক পরিযায়ী শ্রমিককে পরিচয়পত্র খতিয়ে দেখার পর ছেড়ে দিয়েছে পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য, প্রদ্যোৎ সরকার, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি মণিশঙ্করদার কাছে এটাই জানতে চাইবো, দেখুন যদি বিএলও অনুপ্রবেশের ক্ষেত্রে নিশ্চিত করে না বলতে পারেন যে বাংলাদেশের নাগরিক কিভাবে ভোটার তালিকায় তার নাম উঠে গেল, ডিএম বা অন্য যারা রয়েছেন তারা যদি দায়িত্ব নিতে না পারেন, যারা আসলে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, যদি তারা উত্তর দিতে না পারেন, তাহলে তো এটাই বলতে হয় যে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন যেটা চাইছে একটা স্বতন্ত্র সিইও তৈরি হোক, যাতে প্রশাসনিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা সব দিক থেকেই তারা স্বাধীন হতে পারেন। তাহলে সেটা
সেটারই প্রয়োজন রয়েছে? না, এইটা নিয়ে তো আমরা অনেক দিন ধরেই বলছি যে যখন দেখা যাচ্ছে যে কোথাও ভুয়ো ভোটার হচ্ছে, যখন আমরা বলছি নির্বাচন কমিশনের দায়িত্ব, তখন বলে দেওয়া হচ্ছে যে রাজ্যের যারা কর্মী তাদেরকে দিয়েই তো কাজ করা হয়, নির্বাচন কমিশনে তো করা হয় না, তার জন্যই নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব নেই। এটা নিয়ে তো আমরা আগেও বলেছি, কিন্তু আমরা বলছি যে এখন কেন হলো এই নিয়ে তো বহুদিন ধরে। তার মানে কি ভুয়ো ভোটার নিয়ে বিজেপি সরকার গঠন করে নিল বিভিন্ন রাজ্যে, এইবারে ভুয়ো ভোটারটা তকমা দিয়ে পড়ে এইবারে কোথায় কোথায় শাসক দলের ভোটগুলো বেশি আছে সেই জায়গায় বেছে বেছে ইলেকশন। কেন আমি বলছি নিরপেক্ষতা নিয়ে কেন বলছি, দেখুন প্রথম রুটটা কোথায় হচ্ছে। একজন চিফ ইলেকশন কমিশনার, তাকে অ্যাপয়েন্টমেন্ট করবে কে? সেটা ছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার এবং বিরোধী দলনেতা লোকসভার। সেখান থেকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং ক্যাবিনেট মিনিস্টার। কোরামটা কোথায় হলো? তাহলে নিরপেক্ষতাটা এখানেই শেষ হলো, এখানে নিরপেক্ষ নিয়ে কোয়েশ্চেনটা শুরু হলো এখানে। তাহলে ইলেকশন কমিশনারকে যদি কেন্দ্রীয় সরকার চালনা করে, তা তাদের একটা নিশ্চয়ই কোনো একটা মোডাস অফ অপারেন্ডি আছে, তাদের একটা ম্যানেজ ইন্টেনশন আছে, সেই জায়গাটা থেকে এই প্রশ্নটাও তো সৈকত উঠবে যে এই যে বিএলও যিনি জবাব দিতে পারছেন না, ডিএম, এসপি, বিডিও, এরা যদি উত্তর দিতে না পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার বলেছিলেন যে এদের মধ্যেও সবাই যে খুব সৎভাবে কাজ করেন এমনটা নয়। অর্থাৎ প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনেও সংশয় রয়েছে। তাহলে আজ যদি সম্পূর্ণভাবে নিরপেক্ষ একটা সংস্থা তৈরি করে দেওয়া হয় যারা নাকি রিপোর্ট করবে জাতীয় নির্বাচন কমিশনকে, তাহলে কোথাও দুধ কা দুধ পানি কা পানি হওয়ার একটা সম্ভাবনা কি তৈরি হয় না? লাভলি খাতুনরা বিপদে পড়লে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো বিপদ বাড়বেই। এ রাজ্যে ভুয়ো ভোটারের ব্যবসা করে কোটি কোটি টাকা মাল কামিয়েছে কাকদ্বীপের তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এইসব ধরা পড়ুক, এটা তৃণমূল চায় না। এক, দুই হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশনের আসল উদ্দেশ্য কি? স্বচ্ছতা। যদি তাই উদ্দেশ্য হয় তাহলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার রিক্রুটমেন্ট পদ্ধতিতেই গলদ রয়েছে, তা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। 3 জনের কমিটি, আগে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এই রিক্রুটমেন্ট করতো। এই প্রথমবার মোদী সরকার সংশোধনী করে সেখানে অমিত শাহকে ঢুকিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরিয়ে দিয়েছে। তাহলে 2:1 বিজেপি তার মনের মতন লোককে বসিয়েছে। তিনি জবে থেকে দায়িত্ব নিয়েছেন, গোটা দেশ জুড়ে নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে রাজনৈতিকভাবে নিজেদের পলিটিক্যাল স্বার্থে। রইল বাকি সেকেন্ড পার্ট, এই রাজ্যে রোহিঙ্গা কিংবা বাংলাদেশে অনুপ্রবেশ যদি হয়ে থাকে এবং তৃণমূল যদি কোটি কোটি টাকার ভুয়ো জাল ভোটার কার্ড, আধার কার্ডের ব্যবসা করে থাকে, তাকে ধরবার দায়িত্ব 5 বছর ধরে নির্বাচন কমিশনের রয়েছে। কেন স্বরাষ্ট্র দপ্তর, কেন বিএসএফ, কেন নির্বাচন কমিশনার দায় এড়িয়ে গরিব সাধারণ মানুষকে আজকে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে? আমি শেষ যে কথাটা আমি বলছি, আজকের এই যে নাগরিক সংশোধন ভোটার সংশোধনী আইন, এটা পাস হয়েছিল 2003 সালে। তখন বাজপেয়ী জমানার মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতার রাজনীতি করছেন। প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, যেটা নিয়ে বারবার বিরোধীরা সরব হচ্ছে। কি উদ্দেশ্য তাদের? এবং সেখানে উদাহরণ হিসেবে অবশ্যই মহারাষ্ট্রের নির্বাচন এবং দিল্লির বিধানসভা নির্বাচনের উদাহরণ দেওয়া যায়, যেখানে একেবারে রাতারাতি 5-6 মাসের মধ্যে 30-40 লক্ষ ভোটার সংখ্যা বেড়ে গিয়েছিল। এটা একটা। এবং দ্বিতীয়, যেখানে বাংলা ভাষীরা অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছেন, আটক হচ্ছেন, কেন্দ্র রাজ্য ফেডারেশন যে ফেডারেল যে স্ট্রাকচার, সেই অনুযায়ী কেন্দ্র কেন ব্যবস্থা নিচ্ছে না? বারবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। না দেখুন, 30শে নভেম্বর 2024 বাংলাদেশের সালিম মাতাব্বার ছদ্মনাম রবি শর্মা পার্ক স্ট্রিট থেকে ধৃত। 31শে ডিসেম্বর 2024 মেহবুব রাসেল ছদ্মনাম রাহুল বাগদা থেকে ধরা পড়েছিল। 13ই জানুয়ারি 2025 নুরুল হক ছদ্মনাম নারায়ণ অধিকারী একজন স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকে ধৃত দত্তপুকুর। 19শে জানুয়ারি 2025 মোহাম্মদ শরীফুল ছদ্মনাম বিজয় দাস। 24শে ডিসেম্বর 2024 মোহাম্মদ সাবশেখ। এগুলো বিষয়টা হচ্ছে, দেখুন এত দুঃখ কেন? তার কারণ হচ্ছে তৃণমূল সরকারের যে মানে নিজেদের অভ্যন্তরে যে দলীয় অর্থনীতি, তার উপর চাপ এসেছে। তার কারণ আসে কোথা থেকে এত টাকা? এত মেলা খেলার টাকা হয় কোত্থেকে? তৃণমূল নেতারা এত মানে যে কিনা এখানে সৈকত আছে, ওরা জানবে 2011 আগে যারা সাইকেল চড়তো বিড়ির পেছন থেকে, তো আজকে তাদের অডি গাড়ি কোত্থেকে আসে? বিধানসভা নির্বাচনের আগে এবং বিহারে বিধানসভা নির্বাচনের মাত্র 2-3 মাস আগে এটা কেন মনে পড়লো? এই প্রশ্নটা তো সকলেই তুলছেন। সময় নিয়ে কেন হলো না? আদালতও এটাই জানতে চেয়েছে, এত কম সময়ের মধ্যেই সংশোধনী কেন? তবে জোহর সরকার খুব উল্লেখযোগ্য মন্তব্য কিন্তু তিনি করেছেন। তিনি নিজেও চিফ ইলেকশন কমিশনার হিসেবে কাজ করেছেন। নির্বাচন কমিশনকে কেউ নাগরিকত্ব যাচাই করার দায়িত্ব দেয়নি। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার তার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন জোহর সরকার। দেখুন, আমিও ইলেকশন কমিশন মানে এতে ছিলাম, চিফ ইলেকশন অফিসার অনেক কটা আগে ছিল।
But citizenship was never a question. চিফ ইলেকশন কমিশনকে কেউ সিটিজেনশিপ যাচাই করার ঠেকা দেয়নি। এটা উনি অমিত শাহর ঘনিষ্ঠ সচিব ছিলেন এবং সেই কারণেই আনা হয়েছে। একটু রেকলেস। আমরা ভেবেছিলাম সুনীল কুমারটাই সবচেয়ে খারাপ, সবই আমার বাচ্চা অল্প বয়সের ছেলে। তারপর দেখলাম ওই প্রদীপ কুমার নাকি এলো, সেও দেখলাম যে এরকম করছে। এইটি একেবারে উঠে পড়ে লেগেছে, প্রভু আমি দেখিয়ে দেবো। এই ভদ্রলোক এই গণেশ কুমার, হ্যাঁ, মানে হি ইজ নট বিহেভিং ইন এ কমপ্লিটলি অফিসার লাইক ম্যানার, বাড়াবাড়ি করছে। সাংবিধানিকভাবে একটা পদ্ধতি আছে, একটা প্রস্তাব আছে, একটা প্রসিডিয়ার আছে যেখানে সিটিজেনশিপ প্রমাণ করা যায় বা প্রমাণ করা যায় না। বা হু আর ইউ টু কাম ইন বিটুইন? তোমাকে তো দেওয়া হয়েছে ইলেকশন চালাতে। দি প্রিজাম্পশন ইজ দ্যাট ইফ ইউ আর ইন আ পাস্ট রোল ইউ আর এ সিটিজেন। এখন নতুন করে খুঁচিয়ে সিটিজেনশিপ তোলার এটা হলো শুধু প্রভুভক্তি দেখাবার জন্য। সর্বরীতি বাড়াবাড়ি করছেন জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে বলছেন, যিনি বলছেন তিনি অত্যন্ত দক্ষ একজন প্রাক্তন আমলা। সুপ্রিম কোর্টও কিন্তু স্পষ্ট বলেছে কোনোভাবেই কিন্তু নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয়, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেখার কথা। দেখুন, যেটা নিয়ে যিনি কথা বললেন আর কি, তিনি জহর সরকার, তিনি তার মতামত দিলেন। আমাদের দেশে আইন আছে, যদি কোনো রকম ভাবে এটা নিয়ে কথা হয় আইন বলবে, কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ জুড়ে যে মানে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যেখানে যেখানে দেখা যাচ্ছে সেখানে সেখানে যাদের দুটো করে ভোটার কার্ড, যারা মৃত ভোটার, যারা চলে গেছে এখান থেকে, সেইগুলোকে বার করে যদি ভোটার লিস্টকে পরিচ্ছন্ন করা হয়, তার বিরুদ্ধে কারা? আমার দেশের ভোটার কার্ডে যারা ভারতীয় তারা ভোট দেবে, সেটা করতে হবে। শ্রমিক, আমি প্রসিডিউরটা নিয়ে কথা বলছি। আমি একটাই বিষয় পারে না, এটা পরিষ্কার বলছে মামলা যেহেতু হয়েছে, দেখুন নির্বাচন কমিশনের যে কাজ, নির্বাচন কমিশন তার কাজ করবে, কিন্তু সুপ্রিম কোর্ট মানে এটা অবশ্যই খতিয়ে দেখবে যে এই যে মণিশঙ্করদা যেটা বলছিল, এই বিষয়টাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি ধরে নিন এর আগের ভোটার লিস্টে কেউ ভোট দিয়েছে, তার মানে সেই লোকটার সমস্ত কিছু ঠিক আছে বলেই ধরে নেওয়া হয়েছে, বা সেই লোকটা ভোটার লিস্টে তার নাম আছে, তার মানে তার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সমস্ত কিছু আছে বলেই দাঁড়ান না, সেটা কোড, না সেটা আপনার চিন্তা নয়। আধার কার্ড বাড়িয়েছে কেন চিন্তা নয়? না ভোটার কার্ড আধার কার্ড শুধু রাজ্য সরকারের লোকরা, আলটিমেটলি কে ইস্যু করে? ইউনিয়ন অফ ইন্ডিয়া ইস্যু করে একটা লোকের ভোটার কার্ড, আধার কার্ড। কেন্দ্র সেটা দেখা উচিত ছিল। এখন কেন্দ্র কার অধীনে রয়েছে? আপনি সেটা বললে তো হবে না, কেন্দ্র তার দায় কখনো এড়িয়ে যেতে পারে না। শুনুন, কোর্টে মামলা চলছে, কোর্ট অবশ্যই এই বিষয়টা নেবে। আর তাড়াহুড়ো করে কোনো জিনিস করতে গেলে আমার মনে হয় না কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে বা কোনো কিছু করবে। সেই জায়গাটা আমাদের চিন্তা ভাবনা উঠছে, এবং সেখানে কতটা সময় প্রয়োজন সেটাও কিন্তু বারবার আলোচিত হয়েছে আদালতে। 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শাসক দলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলছেন এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা খুবই শক্ত, আর সেক্ষেত্রে হয়তো আরেকটা অপশন হতেও পারে, আর সেটা হচ্ছে একটু রাজনীতির সঙ্গে জড়িত থাকা। দেখুন, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত, তো সেক্ষেত্রে হয়তো আরেকটা অপশন হতেও পারে, সেটা হচ্ছে একটু পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকা। সবাই একটা তো জায়গা চায়, একটা তো কোনো একটা ফুটিং চায়, একটা পাওয়ার চায়। তো যদি সেটা তার ইন্ডাস্ট্রিতে যদি জায়গাটা ডোমেইনটাই ছোট হয়ে গিয়ে থাকে, সাম্রাজ্যটাই ছোট হয়ে গিয়ে থাকে, তাহলে সে আর একটা অল্টারনেটিভ চাইতেই পারে, বা পার্শিয়ালি চাইতে পারে, পুরোপুরি না গিয়েও চাইতে পারে, দুটো মিলিয়েই হয়তো হতে পারে। 11 বছর ধরেই দেখছি এই ভিড়, কারণ এটা কমে নেই কিছু। যে কোনো আর্টিস্টই চাইবে বড় ভিড়, তাকে সার্ভাইভ করতে হবে, এর মধ্যে বাঁচতে হবে। মণিশঙ্করদা, তাহলে এক কথায় বলতে গেলে তৃণমূল কংগ্রেস ইজ আ বেটার ক্যারিয়ার অপশন। দেখুন, একটা পার্টি যখন থাকে, মানে পুরো সিস্টেমটাই তো পরিবর্তনশীল, জগৎটাই পরিবর্তনশীল, ফলে যে কোনো একটা পার্টি, সেন্ট্রাল হোক স্টেট হোক, কোনো না কোনো সময় পরিবর্তনটা হবে, তো বিরোধী দলকেও দরকার হবে না তখন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার যদি মনে হয়
যে আমার এত বছর এমএলএ থাকার পর যদি মনে হয় যে এই সিস্টেমে থাকা উচিত নয়, হ্যাঁ এই সিস্টেমতে, তার মানে বুঝতে হবে যে তার হয়তো টিকিটটা পাওয়ার সম্ভাবনা কম আছে। সেবা করাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে নিজেকে টিকিয়ে রাখা। না বলছি তো, তার মানে ওর ইন্ডিকেশন হয়তো পেয়েছি যে টিকিটটা হয়তো পাবেন না আগের থেকে সুট টাকায়, তখন বলবো টিকিট না পেয়ে আমি অন্য দলে চলে গেলাম, এটা নয়। আমি টিকিটটা আগের থেকে লাইনটাকে, আপনারা আসেন কেন? আপনারা সিনেমা করেন তো, এই 15 আগস্ট পর্যন্ত কিন্তু এইসব লোকগুলো দিয়েছেন, মানে আস্তে আস্তে শাসক দলের বিধায়করা সবাই কি তাহলে টিকিটের যে কোনো, আমি বলছি তো যে কোনো পার্টির এগুলো আসে না, এগুলো কলুষিত করতে মানে পলিটিক্সটাকে। দেখুন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটা অরূপ বিশ্বাসের হাতের মুঠোর মধ্যে রয়েছে। সেটা প্রবীণ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী উনি জানেন সেটা, যে কীরকম পরিস্থিতি। এখন এতদিন উনি তৃণমূল করেছেন, এতদিন ওনার এই ভাবটা আসেনি, হঠাৎ এখন এসেছে কেন? সে ঠিক আছে, জব জাগো তব সবেরা, হতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হিলনে ঠিক হয় এই যে 21শে জুলাই টেকনিশিয়ানদেরকে বাধ্যতামূলক 21শে জুলাইয়ের মিছিলে থাকতে হবে, তার জন্য শুটিং বন্ধ থাকবে। তো এইগুলো আগে কোনোদিন আমার 25 বছরের ক্যারিয়ারে আগে কোনোদিন দেখিনি, গত 11-12 বছর ধরে দেখছি। এখন এইটা হচ্ছে বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা। অরূপ বিশ্বাসের অঙ্গুলি হিলনে আর্টিস্ট বলুন, প্রত্যেকটা বিষয়ে যারা টেকনিশিয়ানস বলুন, পুরোটা তাদের অঙ্গুলি হিলনেই চলে। আমার দুটো কথা, এক হচ্ছে তৃণমূল বিজেপিতে কঙ্গনা রানাওয়াত হতে পারে, চিরঞ্জিত হতে পারে, এই অভিনেতারা সিনেমার পর্দায় ভালো লাগে, বাস্তবেরা রাজনীতিটাকে লুটে করে কমে খায়। আমাদের নেতা তৈরি হয় লড়াইয়ের ময়দানে। 1, 2, বিহার একদম নীতিশ সরকার বিপর্যস্ত, গুন্ডারাজ বাড়ছে, প্রায় 23 লক্ষের কাছাকাছি ভোটার বেশি বাদ গেছে গরিব পিছড়ে বর্গের সম্প্রদায়। এই রাজ্যে 26,000 চাকরি বাতিল, আরজি করের মাস আসছে আগস্ট মাস। এই সময়ে এই যে ভোটার লিস্ট সংশোধনের নামে আসলে কি বিজেপি মূল ইস্যু থেকে নজর ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ সরকারকে সেফটি ভাব দেওয়ার চেষ্টা করলো? তার জন্যই বাঙালি পেটানো শুরু হলো। আমি জানি না এই বাংলা এবং বিহারে আরএসএস এর লোকেরা ক্ষমতায় টিকে থাকবার জন্য আসলে রাজনীতিতে এই ভোটার লিস্ট সংশোধনের নামে এই রাজ্যে সংখ্যালঘু গরিব পরিযায়ী শ্রমিক বিহারে পিছিয়ে বর্গের যাদব সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছে কিনা? কোনো আতঙ্ক আমি বলছি যে সত্যি দেখুন, আমরা ভুল বলতে পারি, জজ সরকার তো ঠিক বলেছে, তার মানে দেখুন ঘুরিয়ে একজন ইলেকশন কমিশনারকে দিয়ে কিভাবে সিটিজেনশিপকে হবে না হবে সেটা বেআইনি কিরকম একটা করছে, যেটা সুপ্রিম কোর্ট বলছে। আমি বলছি এটা আগুন নিয়ে কিন্তু খেলা করছেন। যদি প্রবলেম হয় এইটা নিয়ে যদি কোনো রাইট বাঁধে তাহলে কিন্তু আপনাদেরকেই সেটার জন্য প্রস্তুতি রাখবেন না। কোনো আতঙ্ক নেই, কিচ্ছু নেই, একদম যারা হিন্দু বাঙালি তাদের কোনো চিন্তা নেই। একটা হিন্দু বাঙালিকে কোনো রকম হ্যারাসমেন্ট পোহাতে হবে না বিজেপি থাকতে। নির্বাচন কমিশনের ভূমিকা কিন্তু বারবারই প্রশ্নের মুখে উঠছে এবং আদালতে অবশ্যই শুনানিতে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আনন্দ সকালের সময় শেষ, আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। যেতে যেতে আপনাদের দেখিয়ে দেবো দিনভর আজ কি কি খবরে নজর থাকবে। মুর্শিদাবাদের ভরতপুরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, এলাকা উত্তপ্ত। বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে 56 লক্ষ নাম, জানিয়ে দিল নির্বাচন কমিশন। রাজনীতি সরগরম, বাঙালি নির্যাতন থেকে অনুপ্রবেশ, ভোটের আগে চড়ছে রাজনীতির পারদ।